বন্ধুরা, হান্ডি ভিপের নাম আসলে অনেকেই শুনেছেন, আবার অনেকেই শুনেন যে হান্ডি ভিপ আবার কি, এটার প্রসেসিং কি। তো আজকে আসলে আপনাদেরকে একটু দেখাবো যে হান্ডি ভিপ কিভাবে রান্না হয়, সেই প্রসেসিংটা আমি একটু দেখাতে চাই আপনাদেরকে। এই যে মাটির হাঁড়িটি দেখতে পাচ্ছেন, এই হাঁড়িটি আসলে মাংস সব কিছু মশলা দিয়ে তারপরে এটি ময়দা দিয়ে আটকানো হয়। এটা মূলত দমে রান্না করা হয়। আর এভাবে রান্না করার ফলে কিন্তু এই মাংস কিন্তু অনেক সুস্বাদু হয়। আমি একটু এখানে যারা খাচ্ছে একটু তাদের একটু মতামত নিতে চাই। বিশেষ করে শুরুতে আমি আমাদের প্রিয় মুন্না ভাইয়ের একটু কমেন্টস নিতে চাই। মুন্না ভাই, খাবারটা আসলে কেমন লাগছে? নাইস, মানে খুবই সুস্বাদু, ভালো লাগছে। এই যে হান্ডি ভিপ, এর আগে কি আপনারা কোথাও কোনো আয়োজন করেছিলেন কিনা? না, হান্ডি ভিপ কোথাও আয়োজন করিনি, বাট মাটির হাঁড়িতে মাটির প্লেটে খেয়েছি আমি চিটাগাংয়ে। যে আপনার মেজবানি খাবার রেস্টুরেন্টের নাম আমার মনে নেই, আমি চিটাগাংয়ে খেয়েছি। হ্যাঁ হ্যাঁ, মাটির হাঁড়ি, মাটির প্লেট, মাটির কড়াই। ভাই আপনার কমেন্টস যদি একটা কমেন্ট। মাশাআল্লাহ, অনেক ভালো, অনেক সুস্বাদু। আপনি তো আগেও খেয়েছেন? হ্যাঁ, মাশাআল্লাহ, অনেক ভালো। ভালো হয়েছে না ভাই? কেমন হয়েছে? দারুণ দারুণ। আমাদের দর্শক বন্ধুরা, সংবাদ ক্যাফের এই প্রথম ইভেন্ট হান্ডি ভিপ। তো দেখতে পাচ্ছেন হান্ডি ভিপটা অলরেডি সংবাদ ক্যাফেতে চলে আসছে। এই হান্ডি ভিপের যে আজকে পরিচালনায় রয়েছে তিনি আমাদের সামনেই রয়েছেন। আপনি যদি একটু বলেন এই হান্ডি ভিপের সম্পর্কে একটু যদি বলেন। আসলে এটা দিয়ে কিছু বলার নাই, কারণ আমরা বিগত দিনে আমাদের ছোটো সময় দেখছি যে মাটির হাঁড়িতেই রান্না হতো, ভাত তরকারি সব কিছুই, কিন্তু আস্তে আস্তে হারিয়ে গেছে। এখন আবার মানুষের ভিতরে সেই যে পুরাতন সব কিছুর প্রতি একটু আগ্রহ জন্মেছে, এজন্য মাটির হাঁড়িতে আর যে কোনো রান্নাই মাটির হাঁড়িতে এটা আলাদা একটা স্বাদ আমরা পাই। এজন্য আর এটা যেহেতু দমে রান্না করা হয়, এর জন্য এর চেয়েও একটু বেশি স্বাদ পাওয়া যায়। আমরা দেখেছি যে বগুড়ায় এই হান্ডি ভিপের কিন্তু একটা প্রচলন রয়েছে এবং বগুড়া কিন্তু খুব জনপ্রিয় ওই খাবারটি। তো সেখান থেকে ঢাকায় এখন কিন্তু এটি খুব কম জায়গায় পাওয়া যাচ্ছে। ওয়াও, জাস্ট। ভাই, আপনি কি কখনো হান্ডি ভিপ খেয়েছেন? না, আমি এই প্রথম। হান্ডি মাংস, হান্ডি ভিপ, হান্ডি ভিপ, হান্ডি। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এই নামটা কি কখনো আপনি শুনেছেন? হ্যাঁ, নামটা শুনেছি। হান্ডি কড়াই, হান্ডি বিফ, হান্ডি মাংস, যেমন অনেকগুলো রেস্টুরেন্ট আছে হান্ডি দিয়ে, কারণ ওরা মাটির হাঁড়িতে। তো মাটির হাঁড়ির খাবার আমি খেয়েছি সেটাও। এই নামটি, এই যে সংবাদ ক্যাফে যে নামটি আপনারা দেখতে পাচ্ছেন, এই নামটি আসলে কেমন লেগেছে প্রাথমিক পর্যায়ে? সত্য কথা বললে বেসম্ভব ভালো, মানে অসম্ভব আর কি। ঠিক আছে, খুবই ভালো হয়েছে, এটা আমরা আসলে অ্যাপ্রিসিয়েট করি। এখানে আসলে ক্যাফে, সংবাদ, আলোচনা, আড্ডা, খাবার দাবার, মানে সব কিছু এই জিনিসটা থাকতেছে। এটা একটা, আমি মনে করি একটা ব্যতিক্রম ধর্মী উদ্যোগ। এবং ব্যতিক্রম কিন্তু একটি স্লোগানও রয়েছে। হ্যাঁ, স্লোগান যে সাহিত্য সংবাদ কৃষিতে, জম্বে আড্ডা কফিতে। তো এই বিষয়টি কেমন লাগছে আপনার? ওই যে বললাম, আসলে এটা একদম খুবই চমৎকার একটা উদ্যোগ এবং অবশ্যই এটা ভালো, মানে এটা আকর্ষণ করার মতো, মানে মানুষকে আকৃষ্ট করার জন্য যেই যে এলিমেন্ট বা যা দরকার, নামে বলেন, স্লোগানে বলেন আর অ্যারেঞ্জমেন্টে বলেন, পুরোটাই আছে এখানে। আমরা এই পর্যায়ে একটু যে সংবাদ ক্যাফের পরিচালক, তার সঙ্গে কথা বলতে চাই। আপনি একটু যদি বলেন যে এই সংবাদ ক্যাফে নামের কারণটা কি আসলে একটু জানতে চাই। আসলে ক্যাফে বলতে আমরা স্বাভাবিকভাবে বুঝে থাকি যে একটা কফি শপ। সেখানে তো আমরা বলি কথায় কথায় যে চাটা, আবার কফি টফি। এখন চায়ের ক্যাফেতে অনেক কিছুই হয়, আমরা ফাস্ট ফুড আইটেম থাকতে পারে, আবার এই যত আড্ডা জমেছে, গল্প, কবিতা, সাহিত্য, গান, এসবের মূলে কিন্তু কোনো কফি শপ, কোনো চায়ের দোকান এখানেই শুরু হয়েছে। তো আমরা এমনই, যেহেতু আমি ব্যক্তিগতভাবেও এই প্রিন্ট মিডিয়ার সাথে জড়িত, এই থেকেই যখন আমি এই একটা চিন্তা করলাম যে আমরা একটা কফি শপ করব, সেখানে ওই আমাদের সাহিত্য চর্চা হবে, এই সাংবাদিকতা চর্চা হবে, এবং সেইটা নিয়েই আর কি নামের সাথে যাতে সামঞ্জস্য থাকে সেই নিয়েই আমরা এই সংবাদ ক্যাফে। এই জন্যই আপনি স্লোগান দিয়েছেন সাহিত্য সংবাদ কৃষিতে, জম্বে আড্ডা কফিতে। হ্যাঁ, এবং আপনাদেরকে আরও জানাচ্ছি যে আমরা কিছুদিনের ভিতরেই আমরা এখানে আরও একটা প্রোগ্রাম করতে যাচ্ছি, যেটা আমাদের সাপ্তাহিক অথবা মাসিক হবে, আমাদের যে সংবাদ ক্যাফে আড্ডা বিলাস নামে। সেখানে হয়তো আমাদের অতিথি হয়ে আসবেন এই যে সাহিত্যের কোনো ব্যক্তি অথবা কৃষি উদ্যোক্তা
থাকবে এবং কোনো সাংবাদিক ব্যক্তিত্ব তাদেরকে নিয়েই আমরা তাদের গল্পগুলো শুনবো এবং সবার কাছে ছড়িয়ে দিতে চাই এই আড্ডার মাধ্যমে। আর এখানে আমরা বর্তমান প্রেক্ষাপটে দেখতেছি আমরা আমাদের বেঁচে থাকার জন্য আমরা দেখা যাইতেছে আমরা একটা পোশাকের দোকানে গেলে দেখি কোন ব্র্যান্ডের, দেশি না বিদেশি, স্বর্ণেও কিনতে গেলে আমরা দেখি কত ক্যারেট, কিন্তু আমরা আমাদের বেঁচে থাকার যে প্রধান উপাদান খাবার এটাই আমরা অতটা যাচাই করি না। আর বর্তমানে এটা আমাদের খাবারের রাসায়নিক তারপরে বিভিন্ন বিষক্রিয়ার মাধ্যমে আসছে, সেক্ষেত্রে আমাদের একটা উদ্বেগ আছে এই সংবাদ ক্যাফের মাধ্যমে সেটা পরিচালিত হবে, সেটা হলো ইকোবাজার নামে। আমাদের আমরা নিজেদের প্রসেসে মশলা, যেমন আমাদের রান্নার প্রধান উপকরণ কিন্তু মশলা, তেল, এবং আমরা আর একটা ঔষধি গুণসম্পন্ন যে মধু, আমরা এটা নির্ভরযোগ্যভাবে আমাদের নিজস্ব তত্ত্বাবধানে এগুলো করে থাকি এবং এটাই ইকোবাজার নামে আমাদের চলতেছে। এবং এর সাথেই প্রত্যক্ষভাবেই জড়িত আছে আর এক সাংবাদিক এম সুলাইমান, তাকেও ধন্যবাদ জানাচ্ছি এবং তার সহযোগিতাও আমরা এটা উত্তরোত্তর সাফল্য আসবে আমাদের, এটাই আশা করি। প্রাথমিক পর্যায়ে আপনাদেরকে একটু আমরা ডিসপ্লে করা যে পণ্যগুলো রয়েছে সেগুলো দেখাচ্ছি। মধুটা আসলে আপনি কিভাবে সংগ্রহ করেছেন এবং এই মধুটা সম্পর্কে যদি একটু বলেন। এই মধুটা আসলে খুবই স্বল্প পরিমাণেই সংগ্রহ করা যায় গ্রাম থেকে। গ্রামের যে বিভিন্ন গ্রামের বাড়িতে যে বিভিন্ন মৌচাক হয় ওখান থেকে আমরা সংগ্রহ করি। এই সংগ্রহ প্রক্রিয়াটা হলো আমরা গ্রামে যে মৌয়ালরা এই চাকগুলো কাটে বিভিন্ন সময়, আমরা তাদের সাথে কন্ট্যাক্ট করি যে তারা কখন এই চাকগুলো কাটবে এবং তার এবং ওইভাবেই কন্ট্যাক্ট করা যে তার 2-1 দিন আগে আমাদেরকে জানায় যে আমরা এতটাই কাটবো। আমরা তাদের সাথে থাকি ওই কাটা পর্যন্ত, প্রত্যেকটা বাড়ি বাড়ি গিয়ে আমরা তাদের সাথে থাকি এবং ওইটা যখন সংগ্রহ করে আমাদেরই পটে রাখা হয়। আসার সময় শুধু আমরা মেপে তার প্রাপ্যটা দিয়ে আমরা নিয়ে আসি আমাদের সাথে থেকে, এভাবেই সংগ্রহ করা হয় একদম